নমস্কার বন্ধুরা, নিশিটা গল্পের আড্ডায় আমি জয়দীপ আরও একবার তোমাদের সবাইকে স্বাগত জানাই। লেখক চিরন্তন দাশগুপ্ত উত্তর কলকাতার বাসিন্দা, পেশায় একজন বেসরকারি কোম্পানিতে চাকুরিরত। গল্প লেখার অনুপ্রেরণা পেয়েছিলেন বন্ধু আসিফের থেকে। লেখকের প্রথম লেখা প্রকাশিত হয়েছিল 2015 সালে আনন্দমেলা পত্রিকায়। তিনি তার এই সাহিত্য সৃষ্টি উৎসর্গ করে থাকেন প্রয়াত পৌলমী সেনগুপ্তকে, যিনি ছিলেন আনন্দমেলা আর 1920 পত্রিকার এডিটর। টান টান রহস্যে পরিপূর্ণ আজকের এই গল্পটি ভালো লাগলে চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে হবে, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না। তো চলো আর দেরি না করে শুরু করা যাক আজকের গল্প। লেখক চিরন্তন দাশগুপ্তের কলমে ডিটেকটিভ থ্রিলার চৌধুরী বাড়ি ধুন্ধুমা। বেশ কিছু রহস্যের সমাধান করে আমরা এখন কিছুটা হলেও বিখ্যাত। আমাদের পরিচয় এখন ট্রিনিটি অফ জাস্টিস নামে। নামটা যদিও আমারই দেওয়া, এই নামে দাদা একটা ভিজিটিং কার্ডও বানিয়েছে। ফ্ল্যাটের বাইরে নেমপ্লেটেও তাই লেখা। আমি এখন আমার দুই দাদার ফুল টাইম অ্যাসিস্ট্যান্ট, ঠিক যেমন অজিত ছিল ব্যোমকেশের, ওয়াটসন হোমসের, আর আমার সবথেকে প্রিয় ফেলুদার স্যাটেলাইট তোপসেদা। পার্থদা টিউশন সেন্টার পরিবর্তন করেছে এবং আগের তুলনায় এটি আরও বড়, তাই এখন অনেক টিচারও আছে। তাই সবসময় ওকে সেখানে যেতে হয় না। কিছুদিন হলো বিকেলের দিকে একটা বেশ হাওয়া দিচ্ছে, তাই গরমের তেজটা একটু কম। দাদা একটু অন্যমনস্কভাবে জানলার দিকে তাকিয়ে আছে। কিরে, কি ভাবছিস? সাধারণত আমাদের আড্ডাটা হয় পার্থদার বাড়িতে, কিন্তু আজ একটু ব্যতিক্রম। আজ হচ্ছে আমাদের বাড়িতে। কথাটা শুনে দাদা ভিতরে এসে আলমারি থেকে একটা খাম বার করে পার্থদার দিকে এগিয়ে দিল। আমি পাশে বসে থাকার সুবাদে সেটা দেখার সুযোগ পেলাম। কাগজে যা লেখা আছে তা হলো রবি 3-8-1-5-2-1, শুক্র 4-8-2-1-1-8-2-5, পরে 2-1-5-1-8-8-1-3-1-1-4। দেখলাম লেখাগুলোর মাঝখানে খালি জায়গাগুলো অসমান, মানে কোথাও বেশি কোথাও কম। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কি লেখা এগুলো? কথাটা শুনে দাদা আমার দিকে যেভাবে দেখলো, বুঝলাম যে আমি বোকার মতো একটা প্রশ্ন করেছি। তাই আর কিছু বললাম না। লেখাটা বেশ কিছুক্ষণ দেখার পর পার্থদা সেটা দাদাকে ফেরত দিয়ে বলল, কিছুই তো বুঝলাম না, কিন্তু একটা ব্যাপারে একটু খটকা লাগছে। কি সেটা বলো তো? আজকের দিনে যেখানে প্রযুক্তি এতটা উন্নত, সেখানে কেউ পোস্টে চিঠি পাঠাবে কেন? পোস্ট? কি করে বুঝলে? পার্থদা একটু হেসে আমাকে উত্তর দিতে যাবে, দাদা খামটা হাতে নিয়ে বাঁ দিকের উপরে ইশারা করে দেখালো। রাতে খাবার টেবিলে দাদাকে দেখে বুঝতে পারছিলাম যে চিঠিটার মানে বের করতে পারছে না বলে ওর চোখে মুখে একটা বিরক্তির ছাপ। কিছুক্ষণ চুপ করে থাকার পর একটা রুটির টুকরো ছিঁড়ে সেটা মাংসর ঝোলে মাখিয়ে মুখে দিয়ে বলল, কাল সকালে ভাবছি একবার বর্ধমান যাব। কেন? দিন সাতেক আগে ওখানকার এক বাসিন্দার থেকে আমার কাছে একটা মেইল আসে। কি লেখা আছে? দাদা বলল যে খাওয়া শেষ করে আমাকে সেটা দেখাবে। খাওয়া শেষ করে দাদা আমাকে বারান্দায় অপেক্ষা করতে বলে নিজের ঘরে চলে গেল। বারান্দায় কিছুক্ষণ সময় কাটানো দাদার অভ্যেস। কিছুক্ষণ পর সে ফিরে এলো, হাতে ল্যাপটপ। একটা ইজি চেয়ারে বসে আমার দিকে ল্যাপটপটা এগিয়ে দিল। মেলে দেখলাম লেখা আছে, শ্রী সব্যসাচী ব্রহ্ম মহাশয়, নমস্কার। শ্রী প্রভাত চৌধুরীর হয়ে আমি ওনার ছেলে শ্রী সুকান্ত চৌধুরী জানাচ্ছি যে আমার বাবা শ্রী প্রভাত চৌধুরী একটা বিশেষ কাজে আপনার সঙ্গে দেখা করতে ইচ্ছুক। আমরা বর্ধমানের আদি বাসিন্দা। আপনি এখানে এসে বাবার সঙ্গে দেখা করলে উপকৃত হব।
আপনারা কিভাবে আসছেন সেটা নিচে লেখা ফোন নাম্বারে জানিয়ে দেবেন। ইতি, সুকান্ত চৌধুরী। ব্যাপারটা কি গো, তোমার সঙ্গে কেন দেখা করতে চাইছে? সেটা ওখানে গিয়েই জানা যাবে। তুই পার্থকে জানিয়ে দে কাল আমরা বর্ধমান যাচ্ছি। সে যদি যেতে চায় তাহলে সকাল সকাল যেন এখানে চলে আসে। বলে সে ঘরে চলে গেল। আমি কথা মতো পার্থদাকে ফোন করে সব কিছু জানালাম। জবাবে সে বলল 8:30টার মধ্যে সে গাড়ি নিয়ে চলে আসবে। পরের দিন সকাল ঠিক 9টার সময় পার্থদার গাড়ি করে আমরা রওনা দিলাম। গাড়িতে ওঠার সময় লক্ষ্য করেছিলাম যে দাদার কপালে একটা চিন্তার ভাঁজ। ভেবেছিলাম দাদা নিজেই সেটার কারণ আমাকে জানাবে, কিন্তু বেলঘড়িয়া এক্সপ্রেসে ওঠার পর পার্থদা একটা চায়ের দোকানে গাড়িটা থামালো। এই, তোমার কি হয়েছে বলো তো? সকাল থেকেই দেখছি বেশ চিন্তিত। সকালে সুকান্তবাবু ফোন করেছিলেন। গতকাল রাতে ওনার বাবা প্রভাতবাবু মারা গিয়েছেন। আর শুধু তাই নয়, প্রভাতবাবুর ঘরের আলমারির তালাটা ভাঙা। এ কথা শুনে পার্থদা কি ব্যাপার সেটা জানতে চাইতে আমি আগের দিনের সব কথা তাকে বললাম। সব শুনে পার্থদা রাস্তার ধারে চায়ের ভাঁটা ফেলে বলল, অনেকগুলো প্রশ্ন মাথায় খেলছে, আর সব কটা উত্তর ওখানে গিয়ে পাওয়া যাবে। বলে পার্থদা গাড়িতে উঠে গেল। বর্ধমান পৌঁছতে আমাদের লাগলো প্রায় 2.5 ঘন্টা। রাস্তায় আরেকবার আমরা থেমেছিলাম ব্রেকফাস্ট করার জন্য। একটা 4 মাথার মোড়ে এসে 16 নম্বর চৌধুরী লেন কোন দিকে জিজ্ঞেস করতে একজন ভদ্রলোক বললেন যে ডান দিকে রাস্তা ধরে আরও 15 মিনিট গেলে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যাব। আমাদের গাড়িটা একটা মস্ত পুরনো আমলের বাড়ির সামনে এসে দাঁড়ালো। হর্ন দিতে দেখলাম একজন দারোয়ান এসে জিজ্ঞেস করলো, কাকে চাই? সুকান্তবাবু আছেন? হা, ভেতরে আসেন, ভেতরে আসেন। বলে গেটটা খুলে দিয়ে বলল যে ভেতরে ঢুকে গাড়িটা বাঁ দিকে রেখে তার সঙ্গে আসতে। তার কথা মতো গাড়িটা পার্ক করে কিছু দূর এগোতেই দেখলাম একজন মাঝবয়সী ভদ্রলোক আর একজন ইন্সপেক্টর এগিয়ে আসছেন। আমি কিন্তু ইতিমধ্যেই একবার চোখ ঘুরিয়ে বাড়িটা দেখে নিয়েছি। বাড়ির পিছনের অংশে মনে হলো মেরামতের কাজ চলছে, কারণ মইয়ের একটা অংশ দেখতে পেয়েছিলাম। আগন্তুকদের পরিচয় দেবার সময় জানতে পারলাম যে মাঝবয়সী ভদ্রলোক হলেন সুকান্ত চৌধুরী আর একজন ইন্সপেক্টর শুভময় বাগচি। আমাদের পরিচয় পাওয়ার পর ইন্সপেক্টর বাগচি বললেন, আপনাদের সাথে আলাপ হয়ে দারুণ লাগছে, কোনো দরকার হলে বলবেন। কথাটা বলে সে আমাদের বিদায় জানিয়ে চলে গেলেন। উনি চলে যাওয়ার পর আমরা সুকান্তবাবুর পিছন পিছন বাড়িতে প্রবেশ করে প্রথমে বসার ঘরে গিয়ে বসলাম। সঙ্গে সঙ্গে একজন বেয়ারা এসে 3 গ্লাস জল দিয়ে গেল। আপনার ক্ষতি শুনে খুব খারাপ লাগলো, তা ওনার ঘরটা একবার দেখতে পারি? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, আসুন আমার সাথে। বলে সুকান্তবাবু আমাদের দোতলায় একটি ঘরে নিয়ে গেলেন। ঘরটি সিঁড়ি থেকে উঠে দোতলার উত্তর দিকে। ঘরটা পুরো ছন্নছাড়া হয়ে রয়েছে। একটা বড় আরামকেদারা, তার পাশে একটা পুরনো দিনের খাট, একটা আলমারি যেটা খোলা আর বড় টেবিল, তার সামনে একটা বুকশেলফ। শেলফটা পুরো অগোছালো আর টেবিলের ওপর প্রচুর বই ছড়ানো রয়েছে। সামনে একটা রিভলভিং চেয়ার। আমি চটজলদি ঘরের বেশ কিছু ছবি তুলে নিলাম। দাদা এগিয়ে গিয়ে আলমারিটা দেখতে দেখতে জিজ্ঞেস করলো, দেখে তো মনে হচ্ছে এর ভেতরে কিছু খোঁজা হচ্ছিল। কি খোঁজা হচ্ছিল সেটা কি আপনি জানেন? মানে আপনি কি করে বুঝলেন? এটার চাবি কোথায় থাকতো? এই তো এই টেবিলটার উপরই থাকতো। আচ্ছা, চাবিটা কি এইভাবে খোলাই পড়ে থাকতো? আসলে চিরকাল ওটা ওভাবেই থাকতো। বাবা বলতো যে আমরা সবসময় তো এখানে থাকতে পারি না, তাই কাজের লোকেদের ভরসা করা ছাড়া উপায় ছিল না। আর সবাই বেশ পুরনো, তাই। দাদা ঘরটা ঘুরে ঘুরে দেখছিল। একটা দরজার সামনে পৌঁছে সেটা খুলে ভিতরে উঁকি মেরে বলল, জানলাটার অবস্থা তো বেশ খারাপ দেখছি, আর দরজাটা ছিটকিনিও নেই। আমি পরে জানতে পেরেছিলাম যে ওটা বাথরুম। হ্যাঁ, এই জন্য বাড়ির এই অংশটা মেরামত হচ্ছে। আর ওই বাথরুমের ভিতর দিকে আরেকটা দরজা আছে, যেটা বাইরে দিয়ে সবসময় বন্ধ থাকে।
চলুন সুকান্তবাবু, নিচে বসে কিছু কথা বলা যাক। আমি চট জলদি ঘরের বেশ কিছু ছবি তুলে নিলাম। কিভাবে প্রভাতবাবুর মৃত্যুর ব্যাপারটা আপনি জানতে পারলেন? নন্দদা বলে একজন বেয়ারা আছে, তার কাজ ছিল শুধু বাবাকে দেখাশোনা করা। সকালে বাবাকে ওই চা দিতে গিয়ে দেখে তিনি আরামকেদারায় পিছন ফিরে বসে আছেন। ডাকতে গিয়ে দেখে ওনার মাথা চিত, চোখ দুটো খোলা, আর অদ্ভুতভাবে ওই ছাদের দিকে তাকিয়ে আছেন। ভয় পেয়ে দৌড়ে এসে আমাকে জানায়। আমি বাবার ঘরে গিয়ে অবস্থা দেখে সুবিধের লাগেনি, তাই সঙ্গে সঙ্গে ওই ডাক্তার প্রামাণিককে ফোন করি। উনি এসে বলেন বাবা নেই। তারপর আমি পুলিশে জানাই। ডাক্তার প্রামাণিক ওনার মৃত্যুর কারণ কি বলছেন? হার্ট অ্যাটাক। কিন্তু জানেন, বাবার কোনোদিন হার্টের প্রবলেম ছিল না। এই তো 3 মাস আগেই ওনার একটা ফুল চেক আপ হয়েছিল, সেখানেও কোনো কিছু ধরা পড়েনি। তা ডাক্তার কি মৃত্যুর কোনো সময় বলেছেন? রাত 12টা থেকে 1:30টার মধ্যে। দাদা এতক্ষণ ঘরটা ভালো করে দেখছিল। একটা বন্ধ দরজার দিকে তাকিয়ে বলল, ওখানে কি আছে? ওটা বাথরুম। বললেন সুকান্তবাবু। কথাটা শুনে পার্থদা ওটার দিকে উঠে গেল। দরজাটা ঠেলে দিতেই খুলে গেল। ভিতরে উঁকি মেরে বলল, জানলাটার অবস্থা বেশ খারাপ দেখছি, আর দরজাটারও ছিটকিনি নেই। হ্যাঁ, আসলে বাড়ির এই অংশটা মেরামত দরকার আছে, তাই সেটা হচ্ছে। আর রাতের বেলা বাবা শোবার সময় নন্দ বাথরুমটা ভিতর থেকে তালা দিয়ে চাবিটা বাবাকে দিয়ে যেত। নিচে গিয়ে বসা যাক, কিছু প্রশ্ন করতে চাই। আমি এই কথা শোনার পরই এভিডেন্স ব্যাগ থেকে আইপ্যাডটা বার করে রেডি হয়ে গেলাম সব কিছু নোট করে রাখার জন্য। সিঁড়ি দিয়ে নামতে নামতে পার্থদা জিজ্ঞেস করলো, আচ্ছা, ওনার ঘর থেকে কি কিছু চুরি গিয়েছে? ঠিক বলতে পারবো না, নন্দদা বলতে পারবে। বলছি, চা চলবে তো? আমার লিকার চা। আচ্ছা ঠিক আছে। সে ঘর থেকে বেরিয়ে গেল। কিছুক্ষণ পর উনি ফিরে আসতে দাদা বলল, একবার বিয়ারা নন্দর সঙ্গে কথা বলা যাবে? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। প্রায় সঙ্গে সঙ্গেই একজন বেয়ারা চা আর বিস্কিট নিয়ে ঘরে প্রবেশ করল। মাঝের টেবিলে সেটা রেখে বেরিয়ে যাবে এমন সময় সুকান্তবাবু বললেন, এই ভানু, একটু নন্দদাকে আসতে বলো না। ঠিক আছে বাবু। কিছুক্ষণ পর একজন ঘরে প্রবেশ করেছেন। পরনে ধুতি আর ফতুয়া, চোখে মুখে একটা ভয়ের ছাপ। ঘরের ভিতরে প্রবেশ করে একটা কোণে গিয়ে দাঁড়ালেন। নন্দদা, এনারা বাবার মৃত্যুর ব্যাপারে তোমার সঙ্গে কিছু কথা বলতে চায়। হ্যাঁ বলুন, কি জানতে চান? আপনি ওনার ঘরে গিয়ে কি দেখেন? আগে আমি ওনার ঘরে প্রবেশ করি, দেখি বাবু চেয়ারে বসে আছেন। দেখে কেমন কেমন লেগেছিল, কারণ বাবুকে আমি ঘুম থেকে ডেকে তুলতাম। ওনার সামনে গিয়ে ডাকতে গিয়ে দেখি উনি এই ছাদের দিকে বিস্ফারিত চোখে তাকিয়ে আছেন। আমি সঙ্গে সঙ্গে গিয়ে ছোটবাবুকে ডেকে আনি। তা আপনি তো ওনাকে দেখাশোনা করতেন, তা ওনার ঘরে এমন কি কিছু ছিল যেটার জন্য ওনার মৃত্যু হতে পারে? ওনার মাথার বালিশের তলায় চাবির একটা গোছা থাকতো, আজ সকালে দেখতে পাইনি। নেই মানে? দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। কথা শেষ করে রুদ্ধশ্বাসে ঘর থেকে বেরিয়ে গেলেন। আমরা উনার ওইভাবে বেরিয়ে যাওয়া দেখে একবার ফিরে দেখলাম। বেশ কিছুক্ষণ পর উনি হাঁপাতে হাঁপাতে ফিরে এসে বললেন, বলছি, চাবিটা নেই, কিন্তু বাক্সটা রয়েছে। এই বলে তিনি ঘরে ঢুকলেন আর হাতে একটা বাক্স। টেবিলের মাঝে সেটা রেখে উনি একটা জলের বোতল তুলে তার থেকে বেশ অনেকটা জল খেয়ে একটা লম্বা নিঃশ্বাস নিলেন। দেখলাম সেটা মখমলের তৈরি, ধারে সোনালি রং, আর তাতে নানা রকমের কারুকার্য করা। আচ্ছা, চাবিটা কি এই বাক্সর? সুকান্তবাবু মাথা নেড়ে বুঝিয়ে দিলেন যে চাবিটা এই বাক্সের। তারপর পকেট থেকে আরেকটা চাবির গোছা বার করে বাক্সটা খুলে আমাদের দিকে এগিয়ে দিলেন। ভিতরে যা দেখলাম সেটা মনে হয় খুব কম মানুষই দেখেছে। 8খানা আলাদা রঙের পাথর, সবকটার সাইজ সমান, কিন্তু একটা পাথর দেখলাম আকারে বেশ বড়, আর রংটা ঝলমলে লাল। পাথরগুলো মন দিয়ে দেখে আবার জায়গা মতো রেখে দিলাম। বাক্সটার কি দুটো চাবি নাকি?
পাথরগুলো দেখার সময় আমাদের অজান্তে ঘরে একজন নতুন লোক প্রবেশ করেছেন। সুকান্তবাবুর আলাপ করানোর সময় জানতে পেরেছিলাম ওনার নাম রঞ্জন সমাদ্দার, প্রভাতবাবুর সেক্রেটারি। তিনি ঘরের এক কোণে মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়েছিলেন। রোগা ছিপছিপে, মাথার চুল এলোমেলো, পরনে শার্ট আর প্যান্ট, চোখে চশমা, একটা মোটা গোঁফ আর গাল ভর্তি দাড়ি। আচ্ছা, কাল রাতে আপনি কোথায় ছিলেন? সুকান্তবাবুর দিকে তাকিয়ে দাদা জিজ্ঞেস করল। আমরা কাল কলকাতা থেকে 10টার সময় ফিরেছি। খেয়ে বাবার সঙ্গে দেখা করে সোজা ঘরে এসে শুয়ে পড়ি। আর আপনি? রঞ্জনবাবুকে জিজ্ঞেস করল দাদা। পার্থদাকে দেখলাম খুব মনোযোগ দিয়ে ওদের দিকে দেখছিল আর কথাগুলো শুনছিল। একটু জড়তার স্বরে উনি বললেন, বিকেলে তো আমি নিজের ঘরেই ছিলাম, সন্ধ্যার দিকে একবার ওনার সাথে দেখা করতে গিয়েছিলাম আর কি। সেটা কটার সময়? ওই 8টা সাড়ে 8টা হবে। দাদা কৌটো থেকে একটা বাদাম মুখে নিয়ে বলল, আপনার ঘরটা ঠিক কোথায়? আমার ঘরটা দোতলায়, কিন্তু দক্ষিণ দিকে। আর আপনার ঘরটা? আমার ঘরটা একতলায়। কাল রাতে তাহলে আপনারা কেউ কোনো আওয়াজ শুনতে পারেননি, তাই তো? রঞ্জনবাবু আর সুকান্তবাবু একবার পরস্পরের দিকে দেখলেন। তারপর দুজনেই মাথা নেড়ে বুঝিয়ে দিলেন যে না, তারা কোনো আওয়াজ শোনেননি। একটা কথা বলুন তো, এত মূল্যবান একটা জিনিস আপনি এভাবে বাড়িতে রাখেন কেন? আসলে এই অঞ্চলে কেউ কোনোদিন চুরির কথা শোনেনি, তাই আমিও খেয়াল করিনি। কিছুক্ষণ ঘরে সবাই চুপ। দাদা নীরবতা ভেঙে বলল, আপনার বাবার ঘরে পাশে দেখলাম একটা ঘর তালা দেওয়া। সেটা কিসের ঘর? ওই ঘরটায় প্রদ্যুৎ থাকতো। সেটাকে? পার্থদার মুখে প্রশ্নের ছাপ। ও এমনিতে আমাদের পরিবারের কেউ নয়। বাবা অনেক ছোটবেলায় ওকে নিয়ে আসে, আর সেই থেকে এখানেই থাকতো। বছর আড়াই আগে সে বলে কোথাও একটা ভালো চাকরি পেয়েছে আর চলে যায়। তবে মাঝে মাঝে আসতো, আর এলে এই ঘরেই থাকতো আর কি। কোনোদিন জিজ্ঞেস করেননি কোথায় যাচ্ছে? আসলে আমি এখানে থাকতাম না, তাই তেমন কোনো দিন জানার প্রয়োজন হয়নি। শেষ কবে এসেছিলেন? ওই বাবার থেকে শুনেছিলাম মাস চারেক আগে একবার এসেছিল, ওই এক রাতের জন্যই। উনি ছাড়া বাড়িতে কে কে থাকে? বাবা, রঞ্জন, নন্দদা এই বাড়িতে, আর ওই পিছনে একটা আউট হাউস আছে, সেখানে মালি আর দারোয়ান থাকে। আর দুজন চাকর আছে যারা সকালে আসে বিকেলে চলে যায়। একজন এইমাত্র চা নিয়ে এসেছিল। আমি কাজের সূত্রে কলকাতাতে থাকি, সপ্তাহে 2বার করে আসি আর কি। আমরা এখন বাড়ির পিছন দিকে এসে পৌঁছেছি। এদিকটায় দেখলাম একটা সিঁড়ি, যেটা প্রভাতবাবুর ঘরের বাথরুমের সামনে গিয়ে শেষ হয়েছে। দাদা সেটা দিয়ে উপরে উঠে গেল। কিছুক্ষণ পর আবার নেমেও এলো। দেখলাম কপালে ভাঁজ। সেটা দেখে পার্থদা জিজ্ঞেস করল, হ্যাঁ রে, ওপরে কি দেখলি? দাদা একটু অন্যমনস্ক হয়ে বলল, দরজার উপর বেশ বল প্রয়োগ করা হয়েছে। কথা শুনে সুকান্তবাবু একটু অবাক হয়ে জিজ্ঞেস করলেন, কি করে বুঝলেন? প্রশ্নটার উত্তর না দিয়ে সে হাতের মুঠো খুলল। দেখলাম তাতে দরজায় লাগানো করার একটা ভাঙা অংশ। জিনিসটা হাতে নিয়ে পার্থদা জিজ্ঞেস করল, তুই কি ভাবছিস দরজাটা ভেঙে ঢুকেছে, তাই তো? সেটাই ভাবছি। এই বলে সে আমাদের থেকে বেশ কিছুটা এগিয়ে গেল। ইতিমধ্যে একজন বেয়ারা এসে বলে গেলেন যে সুকান্তবাবুর ফোন এসেছে। কথাটা শুনে উনি আমাদের কিছুক্ষণের জন্য বিদায় দিয়ে বাড়ির ভিতরে চলে গেলেন। ওটা কি? হঠাৎ বলে উঠল পার্থদা। আমি তার দৃষ্টি অনুসরণ করে দেখি ঝোপের মধ্যে একটা ছোট কাপড়ের টুকরো লেগে আছে। সেটার কাছে পৌঁছে বুঝলাম সেটা একটা পায়জামার টুকরো। আমি চট করে কিছু ছবি তুলে নিয়ে টুকরোটা এভিডেন্স ব্যাগে রেখে দিলাম। আমরা আরও কিছু দূর এগিয়ে গেলাম। এবার চৌধুরী বাড়ির পিছনে আউট হাউসটা দেখতে পেলাম। সামনে একজন বেশ বৃদ্ধ মানুষ মাথা নিচু করে বসে আছেন। দেখে বোঝা যাচ্ছে ওনার অনেক বয়স হয়েছে। মাথায় চুল কম, চোখে কালো রঙের মোটা ফ্রেমের চশমা। খুব পান খায় মনে হলো, কারণ ঠোঁটের কোণে পানের লাল রং লেগে আছে। আমাদের দেখে তিনি উঠে দাঁড়ালেন। দাদা নমস্কার করে জিজ্ঞেস করল, আপনার নাম কি?
সালাম সাহেব, ভগীরথ সাহ। তা এখানে কতদিন আছেন? वो 20 বছর হবে। কি কাজ করেন? মালির কাজ করি বাবু। বড়া বাবু যখন ডাকতেন ও ছোটা মোটা কাম করে দিতাম। কথাটা বলার সাথে সাথেই ওনার চোখ দুটো ছলছল করে এলো। দাদা আর মালির মধ্যে কথোপকথনের সময় আমি আর পার্থদা আউট হাউসের চারপাশটা দেখতে লাগলাম। পার্থদা একবার বাড়িটা দেখে ভগীরথ মালির দিকে ফিরে বলল, এখান থেকে বড়বাবুর ঘরটা বেশ পরিষ্কার দেখা যাচ্ছে। তুমি কি কালকে রাতে কোনো শব্দ পেয়েছিলে? একটু ভেবে ভগীরথ বলল, नहीं बाबू, वो तो मैंने कुछ नहीं सुना। আমি একটু দূরে দেখলাম একটা তালা বন্ধ দরজা। আমি দাদাকে কুনুইয়ের ধাক্কা দিয়ে ইশারা করে সেটা দেখালাম। ওরা কিসের ঘর? তালা বন্ধ দেখছি। वो तो वो हमारा ये আছে না দরবান প্রহ্লাদ, उसका घर আছে। কিছুক্ষণ চুপ থাকার পর উনি আবার বললেন, काल बहुत रात को बड़ा बाबूर गोलार आवाज পেয়েছিলাম একবার। কথাটা শুনে দাদার কপালে ভ্রুকুটি। প্রশ্ন করল, কার সঙ্গে বা কি কথা কিছু শুনতে পেয়েছিলেন? नहीं बाबू, वो सब कुछ नहीं सुना। ধন্যবাদ, দরকার পড়লে আবার আসবো। ভগীরথ মালি আমাদের নমস্কার করে একটু ইতস্তত হয়ে বলল, पता नहीं बाबू, किसी का नजर लगा है कि नहीं। एक के बाद एक दुर्घटना লেগেই আছে বাবু এ বাড়িতে। পার্থদা বোধহয় কিছু জিজ্ঞেস করতে যাবে, এমন সময় পিছন থেকে শুনতে পেলাম, আচ্ছা, আপনারা এখনও এখানেই আছেন? চলুন না, ভিতরে যাওয়া যাক। পিছনে তাকিয়ে দেখলাম সুকান্তবাবু আমাদের দিকে এগিয়ে আসছেন। আমরা তিনজন সুকান্তবাবুর সাথে বাড়ির দিকে এগিয়ে গেলাম। ফেরার সময় লক্ষ্য করলাম দুই দাদার মুখেই চিন্তার ছাপ। বসবার ঘরে ঢুকে একটা সোফা ভাগ করে আমরা তিনজনে বসলাম। সুকান্তবাবু আমার পাশে আরেকটা সোফাতে বসলেন। নন্দদা এর মধ্যে আরও এক প্রস্ত চা দিয়ে গেলেন। আপনি কি কাউকে সন্দেহ করেন? চায়ে চুমুক দিয়ে দাদা জিজ্ঞেস করল। একটু ভেবে সুকান্তবাবু বললেন, দেখুন, সন্দেহ করার মতো আমি কাউকে দেখছি না। নন্দদার ভগীরথ মালি বহু পুরনো। दरबान प्रहलाद यहाँ पे लगभग 2 বছর হলো বাবু। उसके पहले था गोपाल। से बाड़ी चले जाए क्योंकि उसकी माँ गुजर गई थी ना। जाने के बाद वो प्रहलाद के दिए जाए। পার্থদা জানালার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, আচ্ছা, উনি কে? কথাটা শুনে সুকান্তবাবু বাইরের দিকে তাকালেন। তারপর বললেন, ওটা আমার ড্রাইভার বাবু, আমি এখানে এলে ওকে নিয়ে আসি। কিছুদিনের মধ্যে কোনো অস্বাভাবিক ব্যাপার বা কোনো ঘটনা লক্ষ্য করেছেন? না, তেমন কিছু তো লক্ষ্য করিনি, কিন্তু বাবা মারা যাবার কিছুদিন আগে আমাকে বলেছিলেন যে একদিন বেশ রাতে উনি ঘরের বাইরে একটা ছায়া মতো দেখতে পেয়েছিলেন, কিন্তু বাইরে বেরিয়ে কাউকে আর পাননি। এমন ঘটনা এর আগে কতবার ঘটেছে? বাবা আমাকে বারদুই বলেছিলেন, কিন্তু ঘরের বাইরে কাউকে দেখতে পাননি। দুপুরের খাবার দাবার চৌধুরী বাড়িতে সেরে আমাদের বাড়ি ফিরতে প্রায় সন্ধে হয়ে গেল। ফ্রেশ হয়ে দাদা আইপ্যাডটায় ঘটনাগুলো পড়তে লাগলো। বেশ কিছুক্ষণ পর আমি বললাম, আচ্ছা দাদা, প্রভাতবাবুর মৃত্যুর কারণ কি ওই পাথরগুলো হতে পারে? হতে পারে, কিন্তু বাক্স তো চুরি হয়নি। দাদা পাশ থেকে বলল, হয়তো অন্য জায়গায়। ভয়? কিসের ভয়? ভুলে গেলে চলবে না যে বাক্সটার একটা চাবি কিন্তু চুরি গিয়েছে। ইউ মিন এই বাড়িতে আরেকবার চোর আসতে পারে, তাই তো? বলে সে চুপ করে গেল। বাকি দিনটায় আর তেমন বিশেষ কোনো কথা হয়নি। পরের দিন সকাল, ঘুম থেকে উঠে ঘর থেকে বেরিয়ে দেখি দাদার ঘরের দরজা খোলা। উঁকি মেরে দেখলাম কেউ নেই। জগন্নাথকে জিজ্ঞেস করতে সে বলল দাদা কোথায় গেছে সে জানে না। এক কাপ চা নিয়ে বসার ঘরে বসে তার জন্য অপেক্ষা করতে লাগলাম। 7:30 নাগাদ কলিং বেল বেজে উঠল। আমি দরজা খুলে দেখি দাদা। আরে, কোথায় গেছিলে? একটু প্রাতঃভ্রমণ করতে। ঘরে ঢোকার সময় তার হাতে একটা বড় সাদা খাম আমি দেখতে পেয়েছিলাম। সেটা নিয়ে সে তার ঘরে চলে গেল। ঠিক 9টার সময় পার্থদা এসে হাজির।
সে এসেছে দেখে জগন্নাথ সঙ্গে সঙ্গে 3 কাপ চায়ের আয়োজন করে ফেলল। ডিনার টেবিলে চায়ের কাপ দেখে সে বলল, বাহ জগন্নাথ, তুমি দেখছি আমার মনের কথাটা বেশ ভালো বোঝো। দাদা এতক্ষণে নিজের ঘর থেকে বেরিয়ে এসেছে। আমাদের উল্টো দিকে বসে চায়ে একটা চুমুক দেওয়ার সঙ্গে সঙ্গে পার্থদা জিজ্ঞেস করল, কিছু কি এগোতে পারলি? প্রভাতবাবুর মৃত্যু ইজ নট ন্যাচারাল। খুন হয়েছেন উনি। এত শিওর হয়ে কি করে বলছিস? প্রশ্নটা শুনে দাদা ডিনার টেবিলের পাশে একটা ছোট আলমারির ওপর থেকে একটা খাম তুলে সেটা পার্থদার দিকে এগিয়ে দিল। পার্থদা খামটা হাতে নিয়ে সেটা খুলতেই তার থেকে বেরিয়ে এলো বেশ কিছু ছবি। খাম থেকে যে ছবিগুলো বেরিয়ে এলো সেগুলো সব প্রভাতবাবুর মৃতদেহের ছবি। কিছু ছবি তার চেয়ারে বসে থাকা, আর কিছু ছবি তার ক্লোজ আপ। পাশে বসে থেকে আমিও ছবিগুলোর দিকে উঁকি মেরে দেখছিলাম। একটা ছবিতে এসে পার্থদা থেমে গেল, ভুরু কুঁচকে বলল, তোর চিন্তাটা কিন্তু ঠিক। দেখে মনে হচ্ছে উনি খুন হয়েছেন। আর এ কি, আমাকেও বলো তোমরা কি বুঝলে? আমার কথাটা শুনে পার্থদা একটা ক্লোজ আপ ছবি আমার দিকে এগিয়ে দিল। এ দেখ, মুখের চাউনিটা খুব ভালো করে দেখ। ফটোতে দেখলাম প্রভাতবাবু বিস্ফারিতভাবে উপরের দিকে তাকিয়ে আছে, পুরো মুখটা খোলা। বুঝলি এবারে? কারোর যদি স্বাভাবিক হার্ট অ্যাটাক হয়ে থাকে তাহলে এরকম চাউনি কখনো হয় না। হার্ট অ্যাটাক আবার করানো যায় নাকি? কেন যাবে না? ধর, তোর যদি হার্টটা দুর্বল হয় এবং তোকে এমন কিছু জিনিস দেখানো হয় যাতে তোর ভয় পাওয়ার সম্ভাবনাটা প্রবল, তাহলে অ্যাটাকের চান্স 100% বেড়ে যাবে। কিন্তু কারণ? আপাতত মনে হচ্ছে ওই পাথরগুলোর জন্যই। এবার দেখা যাক। কথা শেষ হতেই টেবিলে রাখা দাদার মোবাইলটা বেজে উঠল। কে ফোন করেছে সেটা দেখার আগেই দাদা ফোনটা তুলে নিল। কথা বলতে বলতে দেখলাম দাদার কপালে ভাঁজ পড়ছে। মিনিট 5 মতো কথা বলার পর সে ফোনটা রেখে পার্থদার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, গাড়ি এনেছিস? হ্যাঁ, তা এনেছি। কিন্তু কেন? এক্ষুনি বর্ধমান যেতে হবে। কেন, কি হয়েছে? যেতে যেতে বলবো। জগন্নাথকে বলে বেরিয়ে পড়লাম। রাস্তায় জানতে পারলাম যে কাল রাতে চৌধুরী বাড়িতে চোর এসেছিল এবং সুকান্তবাবুকে আঘাত করে সে বাক্স সমেত পাথরগুলো নিয়ে পালায়। পুলিশ কমপ্লেন করা হয়েছে এবং সুকান্তবাবুর অনুরোধে আমরা ওখানে যাচ্ছি। আমি ভাবলাম প্রথমে খুন আর এখন চুরি। রহস্য বেশ জমে উঠেছে। আজ যেন বর্ধমান একটু তাড়াতাড়ি পৌঁছে গেলাম। যদিও রাস্তায় মানুষজন আর গাড়ি ঘোড়া চলছে, তাও কেমন যেন খালি খালি লাগছে। মন পড়ে আছে চৌধুরী ম্যানশনে। জানি না এরপর আর কি রহস্য আছে ওখানে। এই ভাবতে ভাবতেই চৌধুরী ম্যানশন পৌঁছে গেলাম। বাড়িটা আজ যেন নিঝুম লাগছে, চারিদিকে যেন শূন্যতা গ্রাস করেছে। পৌঁছে দেখি ইন্সপেক্টর বাগচি গেটের দিকে হেঁটে আসছেন। আমাদের দেখে উনি বললেন, আরে সব্যসাচীবাবু আর পার্থবাবু যে। কি বুঝলেন? কিছু তথ্য সংগ্রহ করেছি, এবার দেখা যাক তদন্ত কোন দিকে যায়। আচ্ছা চলি তাহলে। ইন্সপেক্টর বাগচি বেরিয়ে এলেন। আমরা ওনাকে বিদায় জানিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করলাম, সিঁড়িটা বসার ঘরের পাশ দিয়ে। তাতে ওঠার সময় দেখলাম ঘরে একজন বসে আছেন। দেখে মনে হলো বয়স 35 থেকে 40-এর মধ্যে। আমাদের দেখতে পেয়ে উনি বেরিয়ে এলেন, নমস্কার করে বললেন, নমস্কার, আশা করি আপনারা এই সব্যসাচীবাবু আর পার্থবাবু। কথাটা শুনে দাদা মাথা নেড়ে হ্যাঁ বলল। আসুন, বাবা আপনাদের জন্য অপেক্ষা করছেন। কথা শুনে বুঝতে পারলাম ইনি হচ্ছেন সুকান্তবাবুর ছেলে। পুরো পরিচয় সিঁড়ি দিয়ে ওঠার সময় জানতে পারলাম। ভদ্রলোক বললেন, আমি দেবকান্ত চৌধুরী। দাদুর মৃত্যু সংবাদ পেয়ে কালকে এসেছি, আর রাতেই দুর্ঘটনা। সুকান্তবাবুর ঘরে গিয়ে দেখি উনি খাটে শুয়ে আছেন, মাথায় ব্যান্ডেজ। আমাদের দেখে উনি উঠে বসলেন। আরে ঠিক আছে, ব্যস্ত হবেন না। লক্ষ্য করলাম
যে দাদা যখন কথা বলছিল পার্থদা একবার পুরো ঘরটা দেখে নিল। আপনার উপর হামলাটা ঠিক কখন হয়? সুকান্তবাবু বেশ ধীরে ধীরেই বললেন, আমি রোজ রাতে ওই 11টার সময় ঘুমোতে যাই। কালকেও মোটামুটি ওই সময়ই শুতে যাই। কিছুক্ষণ শুয়েছিলাম, তারপর চোখটা লেগে এসেছে। এমন সময় বাইরে একটা আওয়াজ পাই, একবার নয়, দুবার। এই বলে উনি একটু থামলেন। আমি পাশে একটা ছোট টেবিল থেকে এক গ্লাস জল ওনাকে এগিয়ে দিলাম। ধন্যবাদ। কিছুটা জল খেয়ে উনি আবার বলতে শুরু করলেন, প্রথমবার আওয়াজটায় অতটা গুরুত্ব দিইনি, কিন্তু দ্বিতীয়বার আওয়াজটা শোনার পর আমি ঘরের বাইরে বেরিয়ে আসি। দরজা খুলে কাউকে দেখতে পাইনি, কিন্তু কিছুক্ষণের মধ্যে ওই মাথার পিছনে একটা আঘাত লাগে, চোখের সামনে অন্ধকার। আমি সব কিছু আইপ্যাডে লিখে রাখছিলাম। সুকান্তবাবুর কথা শেষ হতেই পার্থদা জিজ্ঞেস করল, আচ্ছা, বাক্সটা নেই সেটা আপনি জানলেন কি করে? আমাকে নন্দদা ধরে ঘরে নিয়ে আসে। ভিতরে প্রবেশ করার পর নন্দদা আমায় বলে যে আলমারিটা খোলা। কথাটা শুনে আমি দৌড়ে সেটা সামনে গিয়ে দেখি বাক্সটা নেই। বাক্সটার চাবি? কথাটা শুনে সুকান্তবাবু দেওয়ালের দিকে তাকালেন। আমরাও সেই দিকে দেখলাম। দেওয়ালে একটা ছবি, একজন ভদ্রলোক আর একজন মহিলা। ওটা আমার মা ও বাবার ছবি। ওটার পিছনে কাভারের মধ্যে সেটা আছে। কথাটা শুনে আমি উঠে গিয়ে সেটা নামিয়ে দেখলাম পিছনের কভারের মধ্যে একটা চাবি আছে। সেটা বের করে ছবিটা আবার দেওয়ালে টাঙিয়ে দিলাম। চাবিটা দেখতে বেশ আলাদা, মাথাটা বেশ বড়, দুই ধারে নিখুঁত করে কাজ করা। আমি সেটার কিছু ছবি ক্যামেরাবন্দি করে নিলাম। দুই দাদা কিছুক্ষণ সেটা দেখে সুকান্তবাবুকে ফেরত দিয়ে দিল। ঠিক আছে, এখন আমরা আসি। দাদা ঘর থেকে বেরিয়ে সবে বারান্দায় এসেছে। এমন সময় থেমে সুকান্তবাবুর দিকে ফিরে বলল, আপনি কি সিগারেট খান? কথাটা শোনার পর আমি আর পার্থদা তার দৃষ্টি অনুসরণ করে দেখলাম দরজার বাইরে একটা কোণায় সিগারেটের টুকরো পড়ে আছে। আমি সেটা তুলে এভিডেন্স ব্যাগে রেখে দিলাম। না, ওই নেশা আমার নেই। দাদা দেবকান্তবাবুর দিকে তাকালেন। উনি মাথা নেড়ে বুঝিয়ে দিলেন যে তিনি সেবন করেন। বুঝলাম। আচ্ছা, প্রদ্যুতের ঘরের চাবিটা কোথায় থাকে? সেটা ওর কাছেই থাকে, ওটার কোনো ডুপ্লিকেট নেই। কেন বলুন তো? কথাটার উত্তর না দিয়ে দাদা ওখান থেকে বেরিয়ে গেল। পিছন পিছন আমরাও এগিয়ে গেলাম। সিঁড়ি দিয়ে নামতেই যাব এমন সময় দাদা বলল, তোরা একটু অপেক্ষা কর, বলে সামনের দিকে মানে প্রভাতবাবুর ঘরের দিকে এগিয়ে গেল। দাদা চলে যাওয়ার পর দেবকান্তবাবু পার্থদাকে উদ্দেশ্য করে বলল, আমি স্মোক করি সেটা ঠিক, কিন্তু ওই বাবা আশেপাশে থাকলে আর করি না আর কি। কথা শুনে পার্থদা শুধু একটা বলল। ইতিমধ্যে দেখলাম দাদাকে ফিরে আসতে। কাছে আসার পর জিজ্ঞেস করলাম, ওই দিকে কি করতে গেছিলে? নাথিং ইজ কমন হিয়ার। নিচের বসার ঘরে পৌঁছে দাদা দেবকান্তবাবুকে বলল, একবার নন্দ বিহারের সঙ্গে কথা বলা যায়? ঠিক আছে, আপনারা বসুন, আমি নন্দদাকে ডেকে আনছি। উনি বেরিয়ে গেলেন। মিনিট 10 মধ্যেই তিনি নন্দ বেয়ারাকে নিয়ে ফিরে এলেন। নন্দ বেয়ারাকে দেখে মনে হচ্ছে বেশ ভয়ে ভয়ে আছে। দাদা কৌটো থেকে একটা বাদাম মুখে নিয়ে বলল, সকালে কখন ঘুম থেকে ওঠেন? আগে ওই 5টা। আচ্ছা, আপনার কি রোজ সকালে উপরে যাওয়া হয়? আগে হ্যাঁ, ছোটবাবু ঠিক সকাল 6টার সময় এই চা খেয়ে হাঁটতে বেরোতেন, তাই চা দিতে গিয়েছিলাম। আজ পৌঁছে কি দেখলেন? পৌঁছে দেখি ছোটবাবু বারান্দায় মুখের বলে পড়ে আছেন। কাছে গিয়ে দেখি মাথার পিছনে রক্ত জমে আছে। তাড়াতাড়ি ওনার মুখে চোখে জল দিই। কথা শেষ হওয়ায় আমরা সবাই চুপ। দাদার কপালে চিন্তার ভাঁজ। রান্নাঘরে খাওয়া শেষ করে ঘর বন্ধ করে বেরোচ্ছিলাম। একবার ওই লোহার গেটের আওয়াজ পেয়েছিলাম। পরে দারোয়ানকে জিজ্ঞেস করতে বলেছিল যে সে ওটা বন্ধ করতে গিয়েছিল। বিড়ি বা সিগারেট খাও? ছি বাবু, আমার ওই নেশা নেই। ঠিক আছে, তুমি চলে যেতে পারো। নন্দবেয়ারা চলে গেল। কিছুক্ষণ চুপ করে থাকার পর দাদা বলল, আচ্ছা দেবকান্তবাবু, তোমার দাদুর একজন সেক্রেটারি ছিলেন, সে কোথায়? তাকে দেখছি না তো। কে? রঞ্জন কাকু পরশুনি বাড়ি গিয়েছেন। বাড়ি কোথায়? বাবা একবার বলেছিলেন যে ওই মুর্শিদাবাদে কোথাও থাকেন।
সুকান্তবাবুর অনুরোধে দুপুরবেলার খাওয়া দাওয়া সেরে চৌধুরী বাড়ি থেকে বেরোতে বিকেল 4টে হয়ে গেল। সারা রাস্তায় দাদা কোনো কথা বলল না। দেখলাম বেশ ঘন ঘন সে হাত কচলাচ্ছিল। বাড়ি পৌঁছতে প্রায় 7:30 বেজে গেল। ঠিক হলো যে পার্থদা আমাদের বাড়িতেই রাতে খেয়ে যাবে। সন্ধেবেলার চা আর বিস্কিট খেতে খেতে দাদা বলল, একটা বিষয় বেশ আশ্চর্য লাগলো। কি বিষয় বলো তো? বাড়ির বড় মালিক খুন হয়েছেন, ছোট মালিকের উপর হামলা, তারপর চুরি, এত কিছু হওয়ার পর সবার মনে একটা অস্থিরতা আসে, কিন্তু একজনকে দেখে সেটা মনেই হলো না যে ওই বাড়িতে কিছু হয়েছে। তুই কি সুকান্তবাবু ড্রাইভারের কথা বলছিস? আমরা চৌধুরী বাড়ি থেকে বেরোনোর সময় দেখলাম সে গাড়ির মধ্যে পা তুলে বসে খবরের কাগজ পড়ছে। আমিও ব্যাপারটা দেখেছি। রাতের খাওয়া শেষ করে আমরা ছাদে এলাম। পার্থদা এখনও আমাদের সাথে আছে। ছাদে পৌঁছে আমি বললাম, আচ্ছা, চুরি আর খুন দুটোই কি পাথরগুলোর জন্য? অ্যাপারেন্টলি তাই বলছে, কিন্তু এখনো ওগুলো বিক্রির খবর আমাদের কাছে আসেনি। আমরা এখন সবাই চুপ। চারিদিকে সব কিছু নিস্তব্ধ। রাস্তা দিয়ে 2-1টা সাইকেলের আওয়াজ কানে এলো, সঙ্গে কিছু মানুষজনের কথাও। দাদা বলে উঠল, আপাতত ঘটনাগুলো সামারাইজ করা যাক। বাড়ির কেউ, মানে কার প্রতি সন্দেহ হয়? যতক্ষণ না আসল অপরাধী ধরা পড়ছে ততক্ষণ না আমাদের চোখে সবাই দোষী। আর জুতোর ছাপ? হ্যাঁ, সেটাও একটা ভাবার বিষয়। জুতোর ছাপটা কার হতে পারে? 12টা বেজে গেছে, নিচে চলো। ছাদ থেকে নিচে নেমে এলাম। পার্থদা আগেই বলেছিল যে আজ এখানে থাকবে, তাই জগন্নাথ সেইভাবেই আয়োজন করেছে। আমরা আমাদের ঘরে, আর পার্থদা পিছনে বসার ঘরে যে বিছানা আছে সেখানে। আমরা দাদার ঘরে এসে বসলাম। দাদা বেশি রাত অবধি জেগে থাকলে জগন্নাথদা তার জন্য চা বানিয়ে রাখে। আজও দেখলাম ফ্লাস্কে চা রাখা। আজ পাশে 3টে কাপ। আমার থেকে একটা কাপ নিয়ে সে বলল, অনেক প্রশ্ন মাথায় ঘুরছে, সেগুলোর উত্তর না পেলে শান্তি পাচ্ছি না। চেয়ারে হেলান দিয়ে পার্থদা বলল, ঠিকই বলেছিস। তোর মাথায় এক্স্যাক্টলি কি কি প্রশ্ন ঘুরছে একবার বলতো। 1. আমাকে প্রথম চিঠিটা কে লিখলো আর তাতে কি লেখা আছে? 2. প্রভাতবাবুর খুন আর সুকান্তবাবুর উপর হামলা, দুটোর কারণ কি এক? 3. চিঠি আর খুন কোনো লিঙ্ক আছে নাকি ওটা শুধু আমাদের ধারণা? 4. চৌধুরী বাড়িতে সবাই ভয় আছে শুধু ড্রাইভার ছাড়া, সেটা কেন? আমারও মাথায় মোটামুটি এই প্রশ্নগুলোই ঘুরছে, কিন্তু আনফর্চুনেটলি কিছুই বুঝতে পারছি না। 2 দাদার কথা শুনে আমি বেশ আন্দাজ করতে পারছি এই কেসটা বেশ জটিল। কিন্তু আমার 2 দাদাও সহজে হার মানার মানুষ নন। কাপে চুমুক দিয়ে দাদা বলল, চৌধুরী বাড়িতে তোদের অপেক্ষা করতে বলে এগিয়ে গিয়েছিলাম, সেটা কেন জানিস? কোনো ক্লু পেলি? ক্লু বোধ হয়, আবার বোধ হয় না। মানে এই একটু খুলে বলবি? আমিও বেশ উৎসাহের সঙ্গে ওদের কথা শুনছিলাম। দাদা নিজের কথা বলতে লাগলো। আমি প্রদ্যুতের ঘরের দিকে এগিয়ে যাই, গিয়ে দেখি সেটা বন্ধ, কিন্তু বন্ধ ঘরের তালায় আঙুলের ছাপ। কথা শুনে পার্থদার ভুরু কুঁচকে গেল। সে বলল, আঙুলের ছাপ? কিন্তু সুকান্তবাবু যে বলেছিলেন ওই ঘরের চাবি অন্য কারো কাছে নেই। সেটাই নিয়ে চিন্তা। তার মানে সে এসেছিল আর সেটা সুকান্তবাবু আমাদেরকে বলেননি? কি সাংঘাতিক! বোধহয় তিনি জানেন না। দুটো জিনিস আমিও ভাবছি। বাবা, তুইও আজকাল ভাবিস? উফ, আরে কি বলে সেটা শুনি না, দাঁড়া। 1. সিগারেটের টুকরো, আর 2. রঞ্জনবাবু চলে গেলেন। বাহ, তোর মাথাও খুলছে তাহলে। আর পার্থদা আমাকে বলল, সাবাস। প্রশংসা শুনে আমার ভালো লাগলো বটে, কিন্তু রহস্যের জট খুলছে না। ঘড়িতে দেখলাম রাত 1টা বেজে গেছে। দাদা বলল, এখন আর কথা বলে লাভ নেই, ভালো করে না ঘুমোলে তার মাথা নাকি খুলবে না। আর কি, আমিও পার্থদাকে গুড নাইট বলে শুতে চলে গেলাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ঘরের বাইরে এসে দেখি দাদা আর পার্থদা খাবার টেবিলের সামনে বসে আছে। টেবিলের ওপর 2টো চায়ের কাপ, অনেকগুলো পুরনো বাংলা ক্যালেন্ডার, আর তার পাশে দাদার আইপ্যাডটা রাখা।
আমাকে দেখে জগন্নাথদা বলল, দিদিমণি এই তোমার চা। এই বলে টেবিলে এক কাপ চা রেখে চলে গেল। আমি মুখ ধুয়ে এসে জিজ্ঞেস করলাম, এইসব নিয়ে কি করছো? চিঠির হেঁয়ালিটার সমাধান হয়েছে। একটু আগে সমাধান করতে পারলে হয়তো প্রভাতবাবুর খুনটা আটকানো যেত, কিন্তু চিঠিটা যে লিখেছে তাকে আমার নমস্কার। হেঁয়ালির সমাধান আর আটকানো যেতে পারতো মানে? দাদা ইতিমধ্যেই কিছু ক্যালেন্ডারের কটা তারিখ কেটে টেবিলে সাজিয়ে রেখেছে। কোন দিন থেকে সপ্তাহ শুরু? রবিবার। তাহলে রবিবারকে 1 নম্বর বলতে পারি, রাইট? আমি মাথা নেড়ে হ্যাঁ বললাম। তাহলে সেই অনুযায়ী শুক্রবারটা কত নম্বরে হবে? 6। দুটো তারিখকে দাদা পাশাপাশি রাখলো। পার্থদা সেটাকে দেখিয়ে জিজ্ঞেস করলো, এক্স্যাক্টলি। এইবারে বল, রবিবার আর শুক্রবার পাশাপাশি রাখলে কত হয়? 16। রাইট। একইভাবে ইংরেজি অক্ষরের এ যদি 1 হয় তাহলে বি কত হবে? 2। এটা শুনে দাদা আমার দিকে চিঠিটা আর সাথে একটা কাগজ পেন এগিয়ে দিয়ে বলল, চিঠিতে যে নাম্বারগুলো লেখা আছে সেগুলো ইংরেজি অক্ষরে পরিবর্তন করে দেখো কি বেরোচ্ছে। আমি লিখতে আরম্ভ করলাম। ওই মিনিট 5 লাগলো। সেই সবার পর আমার নিজের চোখই তো ছানা ভরা। 16 নম্বর চৌধুরী লেন আর বর্ধমান। এই জন্য বললাম যে দেরি হয়ে গেল। কিন্তু এটা কে পাঠিয়েছে সেটা বুঝতে পারছো? সেটা বুঝতে পারিনি, কিন্তু এটা ঠিক যে ওই বাড়ি থেকেই কেউ পাঠিয়েছে। কিছুক্ষণের জন্য মনে হয়েছিল যে হয়তো কেসটার সমাধানে চলে এসেছি, কিন্তু সত্যিটা হলো যেই তিমিরেই ছিলাম এখনো সেই তিমিরেই আছি। ইতিমধ্যে জগন্নাথদা এসে বলে গিয়েছে আজ আমাদের জন্য কোনো রান্না করা হয়নি। তার কারণ হলো আজ রবিবার। প্রত্যেক রবিবার আমরা মধ্যাহ্নভোজ বাইরে করি। দুই দাদার রহস্যর চিন্তায় বিঘ্ন ঘটিয়ে ঠিক করা হলো আজকের খাওয়া পার্ক স্ট্রিটে। সেখানে কিছু রেস্তোরাঁ পার্থদার চেনা আছে, তাই সিট রিজার্ভ করতে বেশি টাইম লাগলো না। 1:30টার মেট্রো ধরে আমরা পার্ক স্ট্রিট পৌঁছে গেলাম। রেস্তোরাঁর ভিতরে প্রবেশ করতে যাব, দাদা বলল, তোরা গিয়ে শুরু কর, আমি আসছি। বলে সে রাস্তা ক্রস করে উল্টো দিকের ভিড়ে মিশে গেল। দাদার কীর্তি দেখে আমি তো অবাক। কোনো লাভ নেই, ভেতরে চ। প্রায় আধ ঘন্টা কেটে গেল, কিন্তু দাদার কোনো পাত্তা নেই। হঠাৎ পার্থদার ফোনে মেসেজ এলো। আমি উঁকি মেরে দেখলাম তাতে লেখা, তোরা লাঞ্চ শেষ করে আমাকে ফোন কর। মেসেজটা দেখে আমি একটু বিরক্তই হলাম। ধুর, এগুলো ভালো লাগে না, কি যে হচ্ছে। পার্থদা অর্ডার দিয়ে বলল, জানার কোনো উপায় আছে কি, যতক্ষণ না তোর দাদা বলছে? বেশ বুঝলাম কোনো উপায় নেই, তাই অগত্যা 1 ঘন্টার মধ্যেই অল্প কিছু খেয়ে রেস্তোরাঁ থেকে বেরিয়ে পড়লাম। ইতিমধ্যেই পার্থদা দাদাকে ফোন করে জেনে নিয়েছে কোথায় যেতে হবে। আচ্ছা, কোথায় যাব জিজ্ঞেস করতে বলল, 10 মিনিটের হাঁটা পথ। ডান দিকে দ্য গোল্ডেন ক্লাউন বলে একটা রেস্তোরাঁ আছে, সেটার উল্টো দিকে একটা চায়ের দোকানে অপেক্ষা করতে বলেছে। পৌঁছে দেখি কেউ নেই। দোকানের ভিতরে দুজন বসে চা খাচ্ছে। দাদাকে দেখতে না পেয়ে জিজ্ঞেস করলাম, এই দাদা কোথায়? ভিতর থেকে উত্তর এলো, দাদা 2 কাপ চা বাইরে দেবেন। গলার আওয়াজটা শুনে আমরা দুজনই ভিতর দিকে তাকালাম। দেখলাম দাদা বসে আছে। আমরা চা নিয়ে ভিতরে গিয়ে বসলাম। কিরে, এখানে ডাকলি কেন? চায়ের কাপ হাতে নিয়ে বলল, অপেক্ষা কর, দেখতে পারবি। কিছুক্ষণ পর দাদা খুব তাড়াহুড়ো করে বলল, তাড়াতাড়ি দোকানের টাকাটা দিয়ে চল আমার সঙ্গে। রাস্তা ক্রস করার পর বুঝলাম আমরা কাউকে ফলো করছি। যাকে ফলো করছি সে পার্ক স্ট্রিট ছাড়িয়ে নিউ মার্কেটের সামনে এসে ভিতরে চলে গেল। দাদা আমাদের বাইরে অপেক্ষা করতে বলে নিজেও ভিতরে চলে গেল। প্রায় 2 ঘন্টা কেটে গেল, কিন্তু দাদার কোনো পাত্তা নেই। কিছুক্ষণ পর ফিরে এসে বলল, চল বাড়ি ফেরা যাক। ফিরে আসার সময় দেখলাম ওর হাতে একটা বড় প্লাস্টিকের ব্যাগ। বাড়ি ফিরে ফ্রেশ হয়ে দাদা জগন্নাথদার উদ্দেশ্যে বলল, চা পাওয়া যাবে? রান্নাঘর থেকে উত্তর এলো, বসিয়ে দিয়েছি,
5 মিনিট লাগবে। আজ অনেকটা হালকা বোধ করছি, মেঘের আড়ালে একটু সূর্যের আলো দেখতে পেয়েছি। আশা করছি সেটা ধরে এগোলে পুরো সূর্যটা তাড়াতাড়ি দেখতে পাবো। কথার মাঝে জগন্নাথ দা চা আর 1 প্লেট চানাচুর দিয়ে গেল। আমি একটা কাপ দাদার দিকে আর একটা পার্থদার সামনে রাখলাম। পার্থদা অল্প চানাচুর তুলে বলল, বুঝলাম, কিন্তু অত বড় প্লাস্টিক ব্যাগে কি আছে? ক্লু। আমি বুঝলাম যে রহস্য সমাধান এখন শুধু সময়ের অপেক্ষা। তাই একটু সাহস করেই আমি জিজ্ঞেস করলাম, তাহলে এখন কি করবে? আপাতত কাল আমাদের গন্তব্য বর্ধমান। কথাটা শেষ করে দাদা আইপ্যাডটা নিয়ে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। রাতে খাওয়ার খেয়ে পার্থদাও চলে গেল। যাবার সময় বলে গেল যে কাল সকাল 9টার মধ্যে চলে আসবে। পরের দিন সকাল, কথা মতো পার্থদা ঠিক 9টায় এসে হাজির হলো। আমরা লুচি আর সাদা আলুর তরকারি খেয়ে রওনা দিলাম। রাস্তায় একবার থেমেছিলাম চা খাওয়ার জন্য। চৌধুরী বাড়ি পৌঁছে দেখি সুকান্তবাবু বাইরে আমাদের জন্য অপেক্ষা করছেন। বুঝলাম আমাদের আসার কথা ওনাকে জানানো হয়েছে। আমাদের গাড়ি পৌঁছতে তিনি আমাদের দিকে এগিয়ে এলেন। হ্যাঁ, নমস্কার। কি ব্যাপার? কাল রাতে ফোনে বললেন আজ আসার কথা, কিছু জানতে পেরেছেন? সুকান্তবাবু দাদাকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করলেন। ভিতরে চলুন, বসে কথা বলা যাক। আমরা সবাই বাড়ির ভিতরে ঢুকলাম। আমরা 3 জন একটাই সোফা ভাগাভাগি করে বসে পড়লাম। সুকান্তবাবু নন্দবিহারাকে ডেকে আমাদের জন্য জলখাবারের আয়োজন করতে বললেন, কিন্তু আমরা খেয়ে এসেছি শুনে তিনি বললেন, এই 4 কাপ চা আর একটু মিষ্টি নিয়ে এসো তো। নন্দবিহারা বেরিয়ে গেলে দাদা বলল, একটা জিনিস পরিষ্কার যে এই বাড়িতে যা যা হয়েছে সবকিছুর সূত্র এই বাড়ি আর এই বাড়ির মানুষজন। একটু অবাক হয়ে সুকান্তবাবু জিজ্ঞেস করলেন, আপনি কি করে বলছেন এটা? ধৈর্য রাখুন, সব ঠিক সময় জানতে পারবেন। চা শেষ করে কাপটা টেবিলে রেখে দাদা বলল, একটা অনুরোধ আছে। হ্যাঁ বলুন। আর আজ রাতটা আমরা এখানে থাকতে চাই। আশা করি আপনার কোনো অসুবিধা নেই। এটা কি বলছেন? অসুবিধে হবে কেন? চৌধুরী বাড়িতে কি ঘরের অভাব? নন্দতাকে বলে দেব ওই দোতলায় আপনাদের জন্য 2টো ঘর খুলে দিতে। আমাকে আজ একটু কলকাতায় যেতে হবে কাজের ব্যাপারে, কালকেই চলে আসবো। এই বলে সুকান্তবাবু নন্দবিহারাকে ডেকে আমাদের থাকার ব্যাপারটা জানিয়ে দিল। দুপুরে খাওয়া শেষ করে সুকান্তবাবু আমাদেরকে বিদায় জানিয়ে কলকাতার জন্য রওনা হয়ে গেলেন। বিকেলবেলায় আমরা 3 জন বাগানে বসে আছি। আমি জিজ্ঞেস করলাম, হঠাৎ থাকবে বললে কেন? আমি একটু বেরোচ্ছি, তোরা বাড়িতে থাক। বাড়িতে কেউ নেই, কিছু গন্ডগোল হলে আমাকে ফোন করিস। এই তুই আবার কোথায় চললি? একটু চারিপাশটা দেখে আসি। এই বলে সে বেরিয়ে গেল। আমাদের কোনো কাজ নেই, তাই দুজনে মিলে ঠিক করলাম যে বাড়িটা ভালো করে একটু ঘুরে দেখব। বাড়ির পিছনে গিয়ে দেখি ভগীরথ মালি সামনের বাগানের দিকে এগিয়ে যাচ্ছেন, হাতে গাছে জল দেওয়ার পাইপ। আমাদের দেখে সেলাম করে চলে গেল। আউট হাউসের সামনে পৌঁছেছি, এমন সময় দেখলাম একটা দরজা কেউ খুলছে। আমরা একটু দূরে একটা গাছের আড়ালে চলে গেলাম। সেখান থেকে দেখলাম আউট হাউস থেকে সুকান্তবাবুর ড্রাইভারকে বেরোতে। এটা তো সুকান্তবাবুর ড্রাইভার। তাহলে কি উনি একা কলকাতায় গিয়েছেন? পার্থদা কোনো উত্তর দিল না, মনোযোগ দিয়ে তাকে দেখছিল। ড্রাইভারকে দেখলাম এদিক ওদিক দেখে খুব সাবধানে দরজায় তালা দিয়ে চলে গেল। সে চলে যাওয়ার পর আমরা গাছের আড়াল থেকে বেরিয়ে এলাম। সন্দেহ হচ্ছে, ভেতরটা একবার দেখতে পারলে বেশ ভালো হতো। ওই তো একটা জানলা খোলা। সেটার সামনে পৌঁছে উঁকি মেরে ঘরটা ভালো করে দেখে নিলাম। ঘরটার বেশ কিছু ছবি আমরা ক্যামেরা বন্দি করে নিলাম। দেখলাম একটা খাট, একটা পুরনো আলমারি, আলমারির উপরে একটা রেডিও, পাশের দেওয়ালে একটা ছোট আয়না, আর তার পাশে ঝুলছে পুরনো ছেঁড়া একটা ক্যালেন্ডার। ছবিগুলো তুলে আমরা চৌধুরী বাড়ির দিকে হাঁটা দিলাম। দাদার ফিরতে প্রায় 7টা বেজে গেল। সে ফিরে এসে নন্দবিহারাকে ডেকে ঘরে 3 কাপ চা দিয়ে যেতে বলল। কিছুক্ষণের মধ্যেই নন্দবিহারা চা দিয়ে গেল, সঙ্গে 1 প্লেট চপ আর সিঙ্গারা।
চায়ের কাপ হাতে নিয়ে দাদা নন্দবেয়ারাকে জিজ্ঞেস করল, সুকান্তবাবু ফিরেছেন? আগে না। সে চলে গেলেন। নন্দবেয়ারা চলে যাওয়ার পর পার্থদা সকালের সব ঘটনা দাদাকে জানালো। আমি তার সঙ্গে দাদাকে ছবিগুলো দেখিয়ে দিলাম। ফটোগুলো দেখতে দেখতে দাদা বলল, তোরা দারুণ কাজ করেছিস। তীরে এসে গেছি মনে হচ্ছে। একটা অঙ্ক উত্তর পেলে মিশন সমাপ্ত। কি অঙ্কর কথা বলছো? আছে আছে, এই অঙ্কর যোগও বোধ হয় এই বাড়িতেই আছে, কিন্তু কোথায় আছে, কোথায় আছে? দাদার কথা শেষ হলো না, কারণ পার্থদা ইশারা করে আমাদের চুপ করে থাকতে বলল। তানিয়া, লাইটটা অফ কর, কুইক। আমি কথা শুনে তাড়াতাড়ি উঠে গিয়ে লাইট বন্ধ করে দিলাম। পার্থদা জানলার সামনে দাঁড়িয়ে এক নজরে বাইরের দিকে তাকিয়ে আছে। এখান থেকে চৌধুরী বাড়ির পিছনের জঙ্গলটা দেখা যাচ্ছে। জঙ্গলটা বেশি ঘন নয়, তাই ওখানে কি হচ্ছে আমরা স্পষ্ট দেখতে পেলাম। জঙ্গলে দেখলাম একজন মানুষ হাতে টর্চ নিয়ে গাছের আড়ালে দাঁড়িয়ে আছে। বাড়ির দিকে তাকিয়ে সে 3বার টর্চ জ্বালিয়ে নিভিয়ে দিল। এবার দেখলাম বাড়ি থেকে কেউ 3বার টর্চ জ্বালিয়ে নিভিয়ে দিল। বুঝলাম এটা হলো সিগন্যাল। কিছুক্ষণ পর বাড়ি থেকে একজন বেরিয়ে জঙ্গলের দিকে হাঁটা দিল। দুজনের মধ্যে বেশ অনেকক্ষণ ধরে কথা হলো। মাঝে মাঝে দেখলাম জঙ্গলের বাইরে যিনি দাঁড়িয়েছিলেন তিনি অপর মানুষটিকে হাত নাড়িয়ে কিছু বোঝানোর চেষ্টা করছিল। প্রায় 1 ঘন্টা এই ঘটনা চলল। তারপর যিনি বাড়ি থেকে বেরিয়ে এসেছিলেন তিনি আবার বাড়ির দিকে ফেরত চলে গেলেন, আর দ্বিতীয় লোকটি জঙ্গলের মধ্যে মিশে গেল। ঘরে লাইট জ্বালিয়ে আমি জিজ্ঞেস করলাম, কে ছিল ওই দুজন? কে ছিল সেটা বড় কথা নয়, যেটা আমি দেখতে পেলাম সেটাই বড় কথা। এই বলে সে চেয়ারে বসে পড়ে মাথাটা হেলান দিয়ে এক দৃষ্টিতে সিলিং ফ্যানটার দিকে তাকিয়ে রইল। পার্থদার কপালেও ভাঁজ পড়ে গেছে। আমার কথা শুনে সে দাদার দিকে তাকালো। দুজনের মধ্যেই দেখলাম তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে কিছু কথা চালাচালি হয়ে গেল। 10টার সময় সুকান্তবাবুর ছেলে বলে গেলেন যে ডিনার টেবিলে পরিবেশন করা হয়েছে। খেতে খেতে দাদা দেবকান্তবাবুকে জিজ্ঞেস করল, আপনি কখন এলেন? একটু আগে বাবার সাথে এসেছি। দাদু কিছু জিনিস আমাকে দিয়েছিল, সেগুলো নিতে এসেছি আর কি। এবার দাদা সুকান্তবাবুর উদ্দেশ্যে বলল, কাল সকালে একটা ছোটোখাটো মিটিং করব। সবাইকে হাজির থাকতে বলবেন। নন্দবেয়ারা আর আপনার ড্রাইভারকেও থাকতে বলবেন। রঞ্জনবাবুকে এসেছেন? রঞ্জনের আজ রাতে আসার কথা রয়েছে। কটার সময় মিটিং করবেন? সকাল 9টার মধ্যে সবাইকে আসতে বলবেন। দাদাদের এই আচরণের সঙ্গে আমি বেশ পরিচিত। কোনো সময় তারা মিটিং করে রহস্য সমাধান করে, আবার কোনো সময় কালপ্রিটকে ধরিয়ে সেটা সমাধান হয়। কিন্তু উত্তেজনার আসল কথা, ট্রিনিটি অফ জাস্টিস আর একটা রহস্য সমাধান করবে। পরের দিন সকাল। আমরা তাড়াতাড়ি উঠে পড়লাম। বলা যায় সারা রাত ভালো করে ঘুমোতেই পারিনি উত্তেজনার জন্য। ঠিক 9টার সময় আমরা যখন নিচে বসার ঘরে পৌঁছলাম, গিয়ে দেখি মোটামুটি সবাই এসে গিয়েছেন, কিন্তু রঞ্জনবাবু নেই। সুকান্তবাবু একটা চেয়ারে বসে আছে, পাশে ওনার ছেলে। নন্দবেয়ারা আর ড্রাইভার তার পাশে দাঁড়িয়ে। ইন্সপেক্টর বাগচি মিনিট 10-এর মধ্যে চলে এলেন। বসার ঘরে প্রবেশ করার আগে বাগানে দেখলাম 2জন কনস্টেবল আর একজন ভদ্রলোকের সঙ্গে বসে আছেন। রঞ্জনবাবুকে দেখতে না পেয়ে সুকান্তবাবুকে দাদা জিজ্ঞেস করল, তা রঞ্জনবাবু আসেননি? কাল রাতে আসেনি, ফোন করেছি কিন্তু সেটাও সুইচ অফ। কথাটা শুনে দেখলাম দাদার কোনো রিয়াকশন হলো না। ব্যাপারটা বুঝলাম না, কারণ আজ তার থাকার কথা ছিল। চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে দাদা সবাইকে নমস্কার করে নিজের কথা বলতে শুরু করলো। আমরা এখানে কি করে আসি আর এখানে কি হয়েছে সেটা সংক্ষেপে বলা দরকার। আগের মাসে আমরা একটা চিঠি পাই প্রভাতবাবুর থেকে। চিঠিতে লেখেন একটা বিশেষ কারণে উনি আমাদের সঙ্গে দেখা করতে চান। এখানে আসার কথা সুকান্তবাবুকে জানাতে পারি যে ওনার বাবা আগের দিন রাতে মারা গিয়েছেন। ওনার মৃত্যু হয় হার্ট অ্যাটাকে। এও জানতে পারি যে ওনার ঘর থেকে একটা চাবিও চুরি হয়ে যায়। পরে জানা যায় যে চাবিটা একটা সোনালী রঙের বাক্স, যার ভিতরে 8খানা বেশ মূল্যবান পাথর ছিল।
পরবর্তীকালে সুকান্তবাবুর মাথায় আঘাত করে আততায়ী সেটাও চুরি করে। দাদা একটু থেমে কৌটো থেকে একটা বাদাম মুখে পড়ে আবার বলা শুরু করলো। আফসোস থেকে গেল যে আমি যে চিঠিটা পেয়েছিলাম তাতে একটা হেয়ালি ছিল। সেটা সমাধান যদিও হয়েছে, কিন্তু তারও আগে হলে হয়তো প্রভাতবাবুর মৃত্যু আটকানো যেত। সোফা থেকে উঠে দাঁড়িয়ে পার্থদা বলা শুরু করলো। 2টো চুরি আর একটা বোধহয় খুন করার চেষ্টা। কে কে এই বাড়িতে থাকে বা আসা যাওয়া করে, তাদের সবার সঙ্গে কথা বলার পরেও আমরা কিন্তু তেমন কোনো তথ্য পাইনি। সুকান্তবাবুকে জিজ্ঞেস করাতে উনি বলেছিলেন যে কাউকে সন্দেহ করা বৃথা, কিন্তু আমাদের গাট ফিলিং বলে যে বাড়ির কেউ জড়িত না থাকলে এত কিছু হওয়া সম্ভব নয়। দাদা উঠে পায়চারি করতে করতে বলল, যাই হোক, প্রথমে প্রভাতবাবুর খুনের ব্যাপারটা দেখা যাক। পুলিশের ডাক্তার বলছে হার্ট অ্যাটাক, কিন্তু ওনার কোনো হার্টের প্রবলেম ছিল না। মৃত্যুর পর তানিয়ার তোলা ছবিগুলো কিন্তু অন্য কথা আমাদের কানে কানে এসে বলে যে আমাকে খুন করা হয়েছে। দেখলাম দাদা আমার তোলা ছবিগুলো টেবিলের মাঝে সাজিয়ে রাখলো। সবাই উঁকি মেরে সেগুলো দেখছে। একটা ছবি হাতে তুলে বলল, এই ছবিটা এসে আমায় কানে কানে বলল, ওরে আমার চোখ মুখের চাহনি দেখ, কিছু ভয়াবহ জিনিস দেখেছি তাই আমার হার্ট অ্যাটাক হয়। তখন আমি ছবিটাকে প্রশ্ন করলাম, তুমি কি দেখেছ? ছবি তখন উত্তর দিয়ে বলল, সেটা আমি বলবো না, তোমরা খুঁজে বার করো। এবার আমার মনে এলো 2টো প্রশ্ন। 1, আততায়ী কে? 2, এমন কি জিনিস প্রভাতবাবু দেখলেন যা দেখে ওনার হার্ট অ্যাটাক হয়? এই 2টো প্রশ্ন মাথায় আসতে একটা জিনিস পুরো ক্লিয়ার হয়ে যায় যে বাড়ির কেউ জড়িত, সেটার প্রবাবিলিটি আরো জোরদার হয়। কথাটা বলে দাদা সুকান্তবাবুর দিকে ফিরল। এবার আপনার মনের প্রশ্নে আসা যাক। আপনি একটু আগে বোধহয় এটাই জিজ্ঞেস করতে উঠে দাঁড়াচ্ছিলেন যে আমরা এতটা আত্মবিশ্বাসী হয়ে কি করে এটা বলছি যে বাড়ির কেউ জড়িত। যদি জড়িত না থাকে তাহলে একজন বাইরের লোক কি করে প্রভাতবাবুর ঘরের ভিতরে প্রবেশ করে? আর কিন্তু আপনারা বলেছিলেন দাদু বাথরুমে দরজার তালা বাইরে থেকে ভাঙা ছিল, তাহলে? উত্তরটা পার্থদা দিল। কথাটা একদম ঠিক। যদি কেউ বাইরে থেকে আসে তাহলে সেই ক্ষেত্রে দারোয়ানকেই ধরাটা উচিত, কারণ যদি তার ডিউটি সে করে তাহলে বাইরে থেকে কেউ আসবে কি করে? প্রশ্নটা শুনে সবাই দারোয়ানের দিকে তাকালো। আচ্ছা প্রহ্লাদ, যেদিন বড়বাবুর হত্যা হয় তুমি সেই দিন রাতে গেটে ছিলে? এই প্রশ্নটা প্রহ্লাদ আশা করেনি, তাই সেটা শুনে বেশ ঘাবড়ে গেল। আগে আমি সারাদিন ওই গেটেই ছিলাম, শুধু ওই দুপুরে খাবার সময় ছিলাম না। তুমি বোধহয় আমার প্রশ্নটা ঠিক করে শুনতে পাওনি। আমি জিজ্ঞেস করেছি যে তুমি কি রাতে গেটে ছিলে না? প্রহ্লাদ কিছু বলতে যাবে, দাদা থামিয়ে বলল, তোমার বলার আগে আমি বলে দিই, তুমি রাতে গেটে ছিলে না। বাগানের সব আলো নিভিয়ে বাগানের পেছন দিকে গিয়েছিলে, যেখান দিয়ে প্রভাতবাবুর বাথরুমে প্রবেশ করা যায়। কি বলছেন আপনি? আমি বড়বাবুকে খুন করব? আবার উল্টো কথা। আমি একবারও বলেছি যে তুমি খুন করেছো? তুমি শুধু সাহায্য করেছো, আর যে সাহায্য করে তার শাস্তি কিন্তু ঠিক ততটাই হয় যে খুন করে। কথাটা শুনে আমার মাথা যেন বনবন করে ঘুরতে লাগলো। ভাবলাম দাদা কি বলছে। তুমি যদি ব্যাপারটা অস্বীকার করো তাহলে আমার হাতে প্রমাণ আছে। তানিয়া, ব্যাগ থেকে ছবিগুলো বার কর। আমি কথা শুনে ছবিগুলো বার করে তার দিকে এগিয়ে দিলাম। এগুলো দেখে তোমার কিছু বলার আছে, বিশেষ করে এই 2টো নিয়ে? একটা ছবিতে দেখা যাচ্ছে মাটির ওপর চটির ছাপ, আর দ্বিতীয় ছবিটা আউট হাউসে প্রহ্লাদের ঘরের ভিতরের ছবি। দ্বিতীয় ছবিতে দেখা যাচ্ছে প্রহ্লাদের ঘরের ভিতরে খাটের পাশে একটা চটি উল্টো করে দেওয়ালে হেলান দিয়ে রাখা। ছবিগুলো আর দাদার সব কথা শুনে দেখলাম প্রহ্লাদ চুপ, কোনো কথা বলার অবকাশ তার কাছে নেই। একটু জল খেয়ে দাদা আবার বলা শুরু করলো। এবার আপনাদের একটা ছোট মজার ঘটনা বলবো। রবিবার দুপুরে আমরা পার্ক স্ট্রিটের লাঞ্চ প্ল্যান করেছিলাম। রেস্তোরাঁতে প্রবেশ করার মুখে আমি উল্টো ফুটপাতে একজনকে দেখতে পাই, যাকে খুব চেনা চেনা লাগে। নিজের কৌতূহলের জন্য আমি তাকে ফলো করি। বেশ কিছুক্ষণ সে গোল্ডেন ডাক রেস্তোরাঁর ভেতরে ছিলেন। বাইরে আসেন একটা হাতে বড় প্লাস্টিক ব্যাগ নিয়ে। সেখান থেকে উনি নিউ মার্কেট পর্যন্ত হেঁটে যান।
মার্কেটের ভেতরে প্রবেশ করে প্রায় 1 ঘন্টা পরে বেরিয়ে আসেন। বেরিয়ে আসার সময় ওনার হাতে ওই প্লাস্টিক ব্যাগটা ছিল না। ওনাকে ফলো করে জানতে পারি উনি নিউ মার্কেটে কি করতে গিয়েছিলেন। দাদার কথা শেষ হতেই দেখলাম ইন্সপেক্টর বাগচি একটা হাঁক দিয়ে বললেন, কনস্টেবল উসকো অন্দর লেকে আও। বাইরে দাঁড়ানো দুজন কনস্টেবল সেই আগন্তুক ভদ্রলোকের সাথে ঘরে প্রবেশ করল। দেখুন, আপনারা এনাকে চিনতে পারছেন? পার্থদা কথাটা শুনে যথারীতি কাজটা করে ওই ভদ্রলোকের সামনে থেকে সরে গেল। তারপর আমরা যাকে দেখলাম তাকে দেখে প্রায় সবার চোখ কপালে। আরে এ তো রজনবাবু, দাদুর সেক্রেটারি ছিলেন। দাদা রঞ্জনবাবুর দিকে তাকিয়ে বলল, আপনাকে রঞ্জন সমাদ্দার বলবো না জয়ন্ত মল্লিক বলবো? সুকান্তবাবু বললেন, জয়ন্ত মল্লিক? সেটা কি, মানে এই নামে তো কাউকে চিনি না। আপনার চেনার কথা নয়। প্রভাতবাবু বেঁচে থাকলে বোধহয় চিনে নিজের ভুলের প্রায়শ্চিত্ত করতেন। জয়ন্তবাবু মৃত প্রভাতবাবুর দত্তক নেওয়া পুত্র। কথাটা শোনা মাত্রই দেখলাম সুকান্তবাবু যেন আকাশ থেকে পড়লেন। নিজেকে সামলে উনি প্রশ্ন করলেন, কি বলছেন কি আপনি? জানি ব্যাপারটা মেনে নেওয়া সোজা নয়, কিন্তু এটা সত্যি। আপনার জন্মর আগে উনি জয়ন্তবাবুকে দত্তক নেয়। প্রথমে ভেবেছিলেন সবকিছু সামলে নেবেন, কিন্তু যত দিন যাচ্ছিল ব্যাপারটা হাতের বাইরে চলে যাচ্ছিল। তাই একদিন উনি জয়ন্তবাবুকে চলে যেতে বলেন। সেই থেকে ওনার মনে প্রভাতবাবুর প্রতি ঘৃণা জন্মায়। ঠিক করেন এই অপমানের প্রতিশোধ তিনি নেবেন। সুযোগ আছে যখন তিনি জানতে পারেন যে প্রভাতবাবুর সেক্রেটারি খুঁজছেন। সেই সুযোগকে কাজে লাগিয়ে উনি ছদ্মবেশে রঞ্জন সমাদ্দার নাম নিয়ে এখানে চলে আসেন। চাকরিটাও পেয়ে যান। তারপর নিজের বিশেষ বন্ধু প্রহ্লাদকে নিয়ে আসেন। রঞ্জনবাবু ওরফে জয়ন্তবাবু চেঁচিয়ে বললেন, অ্যাবসার্ড কথা বলছেন। আপনি যা বলছেন আমাকে মেনে নিতে হবে। আমার কথা শেষ হয়নি। আগে আমি শেষ করব, তারপর আপনার যদি কিছু বলার থাকে তখন বলবেন। আর আপনার দোষ এখানেই শেষ নয়। কথাটা শুনে দেখলাম জয়ন্তবাবু মাথা নিচু করে বসে আছেন। প্ল্যান বোধহয় এরকমই ছিল। প্রহ্লাদ রাতের বেলা বাইরে থেকে বাথরুমে তালা ভাঙবে, যাতে সবাই বুঝতে পারে যে বাইরে থেকে কেউ প্রভাতবাবুর ঘরে প্রবেশ করেছে। তালা ভাঙার পর প্রহ্লাদ সদর দরজায় এসে জয়ন্তবাবুকে সেই অস্ত্রটা দেন, যেটা দিয়ে প্রভাতবাবুকে খুন করা হয়। সুকান্তবাবুকে দেখে মনে হলো উনি একেবারে পাথর হয়ে গেছেন। দেবকান্তবাবু বললেন, কিন্তু কি সেই অস্ত্র? ধৈর্য ধরুন, সব জানতে পারবেন। সেই তার পাশে রাখা প্লাস্টিকের ব্যাগ থেকে একটা মুখোশ বের করে সামনের টেবিলে রাখল। চোখে না দেখলে বুঝতে পারা অসম্ভব যে মুখোশটা কি বিভৎস দেখতে। রাতে যদি কোনো বৃদ্ধ দেখে তার মৃত্যু অবধারিত, ঠিক যেমনটা প্রভাতবাবুর হয়েছে, আর আমরা দেখলে আধমরা। সুকান্তবাবু সব কথা শুনে বললেন, না না, তাও দুটো প্রশ্ন থেকেই যাচ্ছে। বাবার ঘর থেকে চাবি চুরি কি এরাই করেছিল, বা আমাকেই বা কি আঘাত করলো? দাদা চুপ করে চেয়ারে বসে পড়ল। এবার পার্থদার উত্তর দেবার পালা। দ্বিতীয় প্রশ্নের উত্তরটা আগে দিই, তাহলে আপনাদের বোঝাতে সুবিধা হবে। এভিডেন্স ব্যাগ থেকে একটা ছোট প্লাস্টিক ব্যাগ থেকে সেই সিগারেটের টুকরোটা হাতে নিয়ে বলল, এটা কি চেনা যাচ্ছে জয়ন্তবাবু? দাদা আর পার্থদার ডিডাকশনের তফাৎ হলো, কিছু জানতে হলে দাদা প্রশ্ন করে, আর পার্থদা অন্য মানুষকে বিরক্ত করে চার্জ করে। জয়ন্তবাবু প্রশ্নটা শুনে চুপ করে রইলেন। পার্থদা নিজের মতো ওনার কাছে গিয়ে জামার পকেট থেকে সিগারেটের প্যাকেটটা বের করে ইন্সপেক্টর বাগচিকে দিয়ে বলল, আশা করি দুটোই সেম হবে। ইন্সপেক্টরকে দেখানোর পর পার্থদা বলতে লাগলো, আমার অনুমান এটাই যে উনি বাড়ি যাওয়ার কথা বলে বর্ধমানের আশেপাশেই কোথাও একটা লুকিয়েছিলেন এবং সময়ের অপেক্ষা করছিলেন বাক্সটা চুরি করার জন্য। সুযোগ এলো, আপনাকে আঘাত করে সেটা নিয়ে উনি পালালেন। কিন্তু ওনার কপাল এতটাই খারাপ যে কলকাতায় আমাদের চোখে পড়ে গেলেন উনি। আশা করি ওনাকে একটু চেপে ধরলেই বাক্সটা কোথায় উনি ঝরঝর করে বলে দেবেন। কিছুক্ষণ আমরা সবাই চুপ। দুটো প্রশ্নের উত্তর আমরা এখন পেয়েছি। পার্থদা বলতে লাগলো, সুকান্তবাবুর প্রথম প্রশ্নের উত্তরটা দেওয়ার আগে সবাইকে একটা খুব জরুরি তথ্য আমি দিতে চাই। ওই যে সুকান্তবাবুর ড্রাইভারকে দেখছেন, উনি আসলে ওনার ড্রাইভার নন। উনি এই বাড়িতেই বড় হয়েছেন।
ওনার নাম হলো প্রদ্যুৎ। আপনি এত কনফার্ম হয়ে কি করে বলছেন? দেখুন, কিছুটা কৃতিত্ব ভগীরথ মালির আর কিছুটা আমাদের পর্যবেক্ষণের। বিস্তারিতভাবে বলছি, ভগীরথ মালির থেকে আমরা জানতে পারি যে প্রদ্যুৎ সব কাজ করত ডান হাতে, কিন্তু সে খাওয়ার খেত বাঁ হাতে। আর 2 হলো ওনার বাঁ হাতের কবজির ওপরে একটা সূর্য উদয়ের ট্যাটু আছে। অতএব আপনি এরপরে নিশ্চয়ই বুঝতে পারছেন। ইন্সপেক্টর বাগচি আমাদেরকে বিদায় জানিয়ে জয়ন্তবাবু ও প্রহ্লাদকে নিয়ে চলে গেলেন। সুকান্তবাবু চেয়ার ছেড়ে উঠে বললেন, সব কিছুই শুনলাম, কি বলবো আর। অদ্ভুত আপনাদের গুণমান আর পর্যবেক্ষণ ক্ষমতা। মনে হয় না অন্য কেউ এই দুটো রহস্যের উদ্ঘাটন এতটা নিখুঁতভাবে করতে পারত। কিন্তু ওই চাবিটা... কথাটা শেষ করার আগেই দেখলাম এবার দাদা প্রদ্যুৎ বাবুর দিকে আর চোখে তাকাতেই উনি শার্টের পকেট থেকে একটা চাবি বের করে সুকান্ত বাবুর দিকে এগিয়ে দিলেন। কথা বলা বাকি আছে, কেন উনি চাবিটা চুরি করেছিলেন? আমিও মনে মনে তাই ভাবছিলাম। ভাবনায় বিঘ্ন ঘটিয়ে দাদা বলল, উনি বোধহয় বুঝতে পেরেছিলেন যে বাক্সটা চুরি হওয়ার সম্ভাবনা আছে, তাই চাবিটা সরিয়ে দিয়েছিলেন। কিন্তু যদিও সেটা আটকাতে পারেননি, তাও সেটা প্রশংসনীয়। দুপুরের খাওয়া শেষ করে আমরা কলকাতার উদ্দেশ্যে রওনা দিলাম। চৌধুরী বাড়ি থেকে বিদায় নেওয়ার সময় সুকান্তবাবু হাত জোর করে বললেন, আজ এই চৌধুরী বাড়ির সম্মান অক্ষত থাকলো শুধুমাত্র আপনাদের জন্য। ধন্যবাদ জানিয়ে আপনাদের ছোট করব না। কলকাতায় আমার বাড়িতে আপনাদের নিমন্ত্রণ রইল। প্লিজ যে কোনো ছুটির দিনে ফোন করে চলে আসবেন, কেমন? আমরা প্রতি নমস্কার জানিয়ে গাড়িতে উঠে পড়লাম। আমি ভাবলাম সবই তো হলো, কিন্তু দাদা হেঁয়ালিটার ব্যাপারে কিছু বলল না। গাড়িতে উঠে দাদা তার সেই অভিনব স্যালিউট জানিয়ে চৌধুরী বাড়িকে তার কৃতজ্ঞতা জানালো। কিছুক্ষণ যাবার পর আমি পিছন থেকে বললাম, আচ্ছা, একটা রহস্যের উদ্ঘাটন তো বাকিই থেকে গেল। হেয়ালি চিঠিটার কথা বলছিস? তোর পাশে একটা ছোট্ট প্লাস্টিক ব্যাগ আছে, ওটা ভগীরথ মালির ঘর থেকে পাওয়া গেছে, কিন্তু ওটা প্রদ্যুৎ বাবুর। আমি পাশে দেখলাম একটা ছোট প্লাস্টিক ব্যাগ পড়ে আছে। ভিতর থেকে কিছু পুরনো বাংলা ক্যালেন্ডার উঁকি মারছে। ক্যালেন্ডারের ভিতরে দেখলাম তারিখ আর দিনগুলোর প্রিন্টেড জায়গাগুলো অসমানভাবে কাটা। বুঝতে পারলাম যে চিঠির হেঁয়ালিটা ওনার বুদ্ধির খেলা। পার্থদা পিছন দিকে তাকিয়ে একটা ছোট্ট হাসি দিয়ে বলল, ওস্তাদের মার শেষ রাতে। আর এখানে ওস্তাদ কারা কারা সেটা আশা করি পাঠকরা ঠিকই বুঝতে পারবেন।